7 মে রাত পাকিস্তানের আকাশে বেজে উঠল যুদ্ধের সুর। শত্রুর আক্রমণ, আকাশ সীমায় প্রবেশ করেছে শত্রুপক্ষের বিমান। ভারতীয় রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করতেই বদলে যায় পরিস্থিতি। হাই অ্যালার্ট জারি হয়ে যায় সামরিক ঘাঁটিগুলোতে। কিন্তু শত্রুপক্ষ জানত না পাকিস্তানের হয়ে ককপিটে বসে আছে এক সাহসী নারী, স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুকি। অনেকেরই ধারণা রণক্ষেত্র কেবল পুরুষের জন্য, কিন্তু এই ধারণা পুরোপুরি বদলে দিয়েছেন পাকিস্তানের আয়েশা ফারুকি। একজন নারী হয়েও রণক্ষেত্রে এমনভাবে শত্রুপক্ষের মোকাবেলা করেছেন যা হার মানাবে পুরুষকেও। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি শত্রুর বিমানকে ভূপাতিত করে রক্ষা করেছেন নিজ দেশকে। আয়েশা ফারুকি ধ্বংস করেছেন ভারতের রাফাল যুদ্ধ বিমান, তাই তো পরিচিত হয়ে উঠেছেন দেশের আকাশ রানী হিসেবে। পাকিস্তান ভারত যুদ্ধে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মুসলিম নারী সেনা কর্মকর্তার বীরত্ব গাথা নিয়ে। কেবল পুরুষরা নয়, সামরিক ক্ষেত্রে যে নারীরাও সফলভাবে শত্রুকে কড়া জবাব দিতে পারে এর বড় উদাহরণ হয়ে থাকবেন আয়েশা। ভারতের আচমকা আক্রমণেও ঠান্ডা মাথায় স্ক্রিনে চোখ রেখে নিখুঁত নিশানায় আঘাত করেন তিনি, আর এতেই কুপকাত হয়ে পড়ে ভারতের শক্তিশালী রাফাল যুদ্ধ বিমান। আকাশে বিস্ফোরিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে বিমানটি। আয়েশার সাহসিকতা ও প্রতিশ্রুতি সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তুরস্ক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার বীরত্বগাথা প্রকাশিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন করে অভিনন্দন জানান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে যে তাকে জাতীয় বীরের সম্মানে ভূষিত করা হবে। আয়েশা পাকিস্তানের যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট। 2013 সালে তিনি প্রথম নারী হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধবিমান চালানোর অনুমতি লাভ করে, যা ছিল দেশটির সামরিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। তার হেলমেটের ভেতর থেকে উকি দেয় জলপাই রঙের হিজাব। পাকিস্তানে গত এক দশকে বিমান বাহিনীতে মাত্র 19 জন নারী পাইলট হয়েছেন। উত্তর পাকিস্তানের মুশাফ বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ নেন মৃদুভাষী আয়েশা। তিনি তার পুরুষ সহকর্মীদের দিকে ইঙ্গিত করে বলতেন, এক্ষেত্রে আমি কোনো পার্থক্য দেখি না, আমরা সবাই একই কাজ করি, নির্ভুলভাবে বোমা বর্ষণ করি। পাকিস্তানের এই আকাশ রানীর বাড়ি পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরে। তার বাবা বেঁচে নেই। বিমান বাহিনীতে যোগ দিতে চাইলে তার মায়ের সঙ্গে মতবিরোধ দেখা দেয়, কিন্তু দমে যাননি আয়েশা। গোটা বিশ্বের মানুষ তার বীরত্বপূর্ণ লড়াই দেখে মুগ্ধ। আয়েশা ফারুকি কেবলই একজন সফল নারী পাইলটই নন, পুরো পৃথিবীর কাছে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। একদিকে তিনি সাহসিকতার সাথে দেশকে রক্ষা করেছেন, অন্যদিকে সমাজের নারীর অবস্থানকে শক্তিশালী করেছেন তিনি। তার এই সাহসিকতা মুসলিম বিশ্বের কাছে ও নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। যত গর্জে তত বর্ষে না, এই প্রবাদের বাস্তব উদাহরণ ভারত পাকিস্তান সংঘর্ষ। কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর পাকিস্তানকে সরাসরি দোষারোপ করে ক্ষোভে ফুঁসতে থাকেন নরেন্দ্র মোদী। বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিশোধ নিতে ভারত চালায় অপারেশন সিন্দুর, পাল্টা পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ান উন মারসুস। সিন্দুরের ব্যর্থতা আর বুনিয়ান উন মারসুসের সফলতা বিশ্ব দরবারে ভারতকে বিব্রত করে। ভারতের অস্ত্র গোলাবারুদের সক্ষমতা যাচাই হয় জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাট্টা বিদ্রূপ করছেন অনেকে। কারণ নরেন্দ্র মোদীর হুমকির পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো পাকিস্তানকে নিশ্চিহ্নই করে দেবে ভারত, কিন্তু পরমাণু শক্তিধর পাকিস্তানও যে কতটা যুদ্ধবাজ তার প্রমাণ পেল বিশ্ববাসী। 4 দিন ধরে চলা সংঘাতের পর মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও সৌদির মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু প্রশ্ন থেকে যায় এই যুদ্ধবিরতি কতটা টেকসই।
যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা এখনও চরমে। সীমান্তে এখনও মোতায়েন আধুনিক অস্ত্র, চলছে ড্রোন হামলা ও গোলাগুলির ছোটখাটো ঘটনা। ভারত পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। বিশ্লেষকরা বলছেন এই বিরতি আসলে ভঙ্গুর, যে কোনো সময় আবারও সংঘাত শুরু হতে পারে। প্রায় 90 ঘন্টার সংঘাতে ভারতের ক্ষতি আনুমানিক $83 বিলিয়ন, পাকিস্তানের $4 বিলিয়ন। শুধু অর্থনৈতিক নয়, মানবিক ক্ষতিও বিশাল। নিহতদের পরিবারে চিরস্থায়ী শোক, আহতরা বয়ে বেড়াচ্ছেন যুদ্ধের ভয়াবহ স্মৃতি। সীমান্তবর্তী অঞ্চলে বাস্তুচ্যুতির আশঙ্কা বাড়ছে। চলমান যুদ্ধবিরতির পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব। তাদের কূটনৈতিক চাপ ও মধ্যস্থতায় দুই দেশ সাময়িকভাবে অস্ত্র নামিয়েছে। তবে আলোচনার টেবিলে এখনও কাশ্মীর, সন্ত্রাসবাদ, জলবণ্টন, বাণিজ্যিক নিষেধাজ্ঞা এসব মূল ইস্যু অনিরসিতই রয়ে গেছে। এই সংঘাত ছিল এক অর্থে আধুনিক অস্ত্রের লাইভ টেস্ট। ভারত দেখিয়েছে রাফাল, সুখোই, ব্রহ্মোস, পাকিস্তান দেখিয়েছে চীনা কামিকাজে ড্রোন আর শাহিন ব্যালিস্টিক মিসাইল। আন্তর্জাতিক অস্ত্র নির্মাতারাও এই সংঘাতে পরোক্ষভাবে নিজেদের প্রযুক্তি যাচাই করেছে। ভারতের যুদ্ধোন্মুখ জনমত ও পাকিস্তানে সেনাবাহিনীর চাপ দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিও যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। সীমান্তে আস্থা ও বিশ্বাসের সংকট আরও গভীর। দুই দেশের পরমাণু অস্ত্র প্রস্তুতির খবর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। সামান্য ভুল বোঝাবুঝি থেকেও বড় বিপর্যয় ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই যুদ্ধবিরতির জন্য দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধবিরতি আসলে ভারত পাকিস্তান সংঘাতের প্রথম এপিসোডের ইন্টারভেল মাত্র। স্থায়ী শান্তির জন্য কাশ্মীর, সন্ত্রাসবাদ, জলবণ্টন ইস্যুতে আন্তরিক আলোচনা ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফিরবে না। যুদ্ধবিরতি আপাতত কার্যকর থাকলেও সীমান্তে উত্তেজনা ও অবিশ্বাসের কারণে যে কোনো সময় নতুন সংঘাতের ঝুঁকি থেকেই যাচ্ছে। টেকসই শান্তির জন্য প্রয়োজন গভীর কূটনৈতিক উদ্যোগ, পারস্পরিক আস্থা ও আন্তরিক সমঝোতা। নইলে এই বিরতি কেবল সাময়িক বিরাম হয়েই ইতিহাসে উল্লেখ থাকবে। এই প্রথম কোনো শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি সংলাপের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ তথ্য জানায়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সহ জার্মানি, পোল্যান্ডের নেতারা ইউক্রেন সফর করার পর এমন সিদ্ধান্ত আসলো। রাশিয়াকে 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানানোর পর পুতিন তাতে সায় দেয়। পুতিন জানান, এই আলোচনা সংঘাতের মূল কারণ দূর করার এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হবে। পুতিনের প্রস্তাবের কয়েক ঘন্টা পরই ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, রাশিয়া ও ইউক্রেনের জন্য এটি একটি সম্ভাব্য দুর্দান্ত দিন। তিনি আরও লেখেন, দুই দেশের শান্তি বাস্তবায়ন করতে উভয় পক্ষের সঙ্গে কাজ করে যাবেন তিনি। তবে হঠাৎ রাশিয়ার এমন নমনীয় মনোভাবের কারণে প্রশ্ন তৈরি হয়েছে, পুতিন কি কোনো চাপে পড়ল? যদিও ইউরোপের নেতারা যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরপরই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া কোনো চাপের কাছেই নতি স্বীকার করে না। ইউরোপ আমাদের বিরুদ্ধেই প্রকাশ্যে দাঁড়িয়েছে, বলেন পেসকভ। তিনি আরও বলেন, পুতিন সাধারণভাবে যুদ্ধবিরতির ধারণাকে সমর্থন করেন, তবে এই প্রস্তাব নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর এখনো পাওয়া যায়নি। তবে সেই প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা কিয়েভের সঙ্গে সরাসরি শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী এবং এক্ষেত্রে আমরা কোনো প্রকার পূর্বশর্ত রাখছি না। গত বৃহস্পতিবার ইস্তানবুলে কিয়েভের প্রতিনিধিদের এ ব্যাপারে প্রস্তাবও দেয়া হয়েছে।
পুতিন চান দুই দেশের প্রতিনিধিদের সম্ভাব্য সংলাপ তুরস্কে হোক। এই সংলাপই শেষ পর্যন্ত দুই দেশকে যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান পুতিন। তিনি আরও বলেন, আমাদের প্রস্তাব টেবিলের ওপর আছে। এখন এটা ইউক্রেনের সরকার এবং তাদের পৃষ্ঠপোষকদের ওপর নির্ভর করছে, যারা সম্ভবত জনগণের স্বার্থের চেয়ে নিজেদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। 3 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন 4 প্রদেশের দখল নেয় রুশ বাহিনী। এই 4 প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5। এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র ছিল যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় ইউক্রেনকে শত শত কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে ওয়াশিংটন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের রক্তস্নান এর অবসান চান এবং এই যুদ্ধ থামানোকে অগ্রাধিকার দেবেন তিনি। রাশিয়া এখনও কোনো প্রতিশ্রুতি দেয়নি, যদিও পুতিন বলেছেন যে তারা মূলত 30 দিনের বিরতির ধারণাকে সমর্থন করে, তবে কিছু সূক্ষ্ম বিষয় তাদের মধ্যে আগে সমাধান করে নিতে হবে। পুতিন বারবার বলেছেন যে এই সংঘাতের মূল কারণ দূর করতে হবে, যার মধ্যে অন্যতম হল ন্যাটোর পূর্ব দিক সম্প্রসারণ। বিশ্বকে চমকে দিয়ে এবার সমুদ্রের নিচে তৈরি ভয়ঙ্কর এক ড্রোন ঘাঁটি প্রকাশ্যে আনলো ইরান, যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। আর ইরানের দিকে যারা রক্তচোখ দিয়ে তাকিয়েছিল, ভয়ে তাদের চোখ শীতল হতে শুরু করেছে। বিশ্বের মোড়ল দেশগুলোকে হতবাক করে সমুদ্রের নিচে বিশাল ড্রোন ঘাঁটি উন্মোচন করল খামেনির দেশ। কদিন আগেই মাটির নিচে নিজেদের একটি ক্ষেপণাস্ত্র শহরের ভিডিও প্রকাশ্যে এনেছিল ইরান, যা নিয়ে গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়। এবার পারস্য উপসাগরের উপকূলে হরমোজগানে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা IRGS নেভাল ড্রোন ঘাঁটি উন্মোচন করেছে। এটি কোনো সাধারণ ঘাঁটি নয়, একদম সমুদ্রের তলায় এর অবস্থান। চলমান অস্থিরতায় এমন একটি ভয়ঙ্কর ড্রোন ঘাঁটি প্রকাশ্যে এনে কী বার্তা দিল ইরান? বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে জানা যায়, IRGC প্রধান হোসেন সালামি ও নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তানসিরি এই ভয়ঙ্কর ঘাঁটি উন্মোচন করে প্রকাশ্যে আনেন। ড্রোন ঘাঁটিটি হরমুজ প্রণালীর নিকটে এমন এক অঞ্চলে যেখান থেকে বিশ্বের প্রায় 1/3 জ্বালানি তেলের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। ঘাঁটিতে রয়েছে নতুন প্রজন্মের ড্রোন প্রযুক্তি, যা দ্রুততার সঙ্গে শত্রুর অবস্থান শনাক্ত ও হামলার সক্ষমতা রাখে। এই ড্রোনগুলো থেকে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী যুদ্ধজাহাজের উপর নজর রাখা যায়, যার ফলে ট্রাম্পকে ইরানে হামলা করার আগে অন্তত কয়েকবার ভাবতে হবে। এই ঘাঁটি শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ শত্রু রাষ্ট্রগুলোর জন্য ইরানের কৌশলগত বার্তা। ইরান স্পষ্ট করে আগেই বলেছে তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে সরাসরি নজরে রেখেছে, যে কোনো মুহূর্তে আঘাত হানার মতো সক্ষমতা রাখে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী যেন পরিণত হচ্ছে এক মোক্ষম গেম চেঞ্জারের মাঠে। তবে এই প্রথম নয়, ইরান এর আগেও ভূগর্ভস্থ ঘাঁটির অস্তিত্ব জানিয়েছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে। তবে এবারের ঘাঁটি পারস্য উপসাগরের একেবারে কাছাকাছি, যার প্রভাব যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং উপসাগরীয় নিরাপত্তা চুক্তিগুলোর ওপর পড়তে পারে। তাছাড়া এ ধরনের শক্তিশালী ঘাঁটি একটি দেশের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুদ্ধ যদি শুরু হয়, তখন বিমান হামলা দিয়েও সহজে এই ঘাঁটিগুলো ধ্বংস করা সম্ভব নয়। ইসরায়েল, সৌদি আরব, আমেরিকা দীর্ঘদিন ধরেই ইরানের এই আন্ডারগ্রাউন্ড সামরিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে উদ্বিগ্ন ছিল। এবার ড্রোন ঘাঁটি প্রকাশ্যে আসায় নতুন ছক কষতে বাধ্য হচ্ছে ট্রাম্প নেতানিয়াহু। কারণ ইরানের প্রতিরোধ ক্ষমতা এখন আরও সমৃদ্ধ আর শক্তিশালী হয়ে উঠেছে, আর এই বিশেষ ক্ষমতা মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্সও বদলে দিতে পারে। বিশেষ করে ড্রোন স্ট্রাইক ও স্যাটেলাইট নজরদারিতে যেভাবে ইরান এগিয়ে গেছে, তা বিশ্বের যে কোনো নৌবাহিনীর জন্য নতুন হুমকি।
এদিকে হোসেইন সালামি বলেছেন, যা প্রকাশ্যে আনা হলো তাদের প্রকৃত ক্ষমতার তুলনায় খুবই ছোট একটি অংশ। তাহলে বাকি অংশ কোথায়? লুকায়িত আরও কি রয়েছে তেহরানের? এমন প্রশ্নগুলো এখন আর ফু মেরে উড়িয়ে দিচ্ছে না বিশ্ব। অন্য দেশগুলোর মতো কথার ফুলঝুরি নয়, বরং ইরান একের পর এক তাদের শক্তি প্রকাশ্যে এনে প্রতিনিয়ত চমকে দিচ্ছে বিশ্বকে। ধীরে ধীরে ভোল বদল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণার পথে হাঁটছেন, তবে শর্ত আছে, আর সেই শর্ত হলো হামাসকে বাদ দিতে হবে। আর ট্রাম্পের এমন ঘোষণায় অনেকেই বলছেন হামাস হুতি এখন ট্রাম্পের জম। এই দুই গোষ্ঠীকে মার্কিন প্রেসিডেন্ট প্রচণ্ড ভয় পান বলেই মাইনাস ফর্মুলায় খেলা শুরু করেছেন। তবে ট্রাম্পের এই খেলায় হামাসের কাছেই হারতে হবে যুক্তরাষ্ট্রকে, কেননা বিশ্বমোড়লের প্রস্তাব মেনে নেওয়া মানে হামাসকে ভয় পায় বলেই তাদের আলাদা করে ফেলা, আর প্রস্তাব না মানলে বুঝতে হবে যুক্তরাষ্ট্রকে থোড়াই কেয়ার করে হামাস। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দিতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে সেই রাষ্ট্রের স্টেক হোল্ডার হামাস হবে না, অর্থাৎ হামাসকে ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হবে। গালফ অঞ্চলের এক কূটনৈতিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র এমন একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবেন যেখানে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না। সূত্র আরও জানায়, চলতি মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরবে একটি উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সৌদি আরবে প্রথম সরকারি সফরের অংশ। এর আগে 6 মে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণার আভাস দেন, সেটি এখন এই স্বীকৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শীর্ষ সম্মেলনে নিরাপত্তা, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষর হবে বলে জানা গেছে। সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্র একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, তবে সেই রাষ্ট্রের গঠনে হামাস থাকবে না। এতে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি হবে এবং আরও কয়েকটি আরব দেশ আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সফরের মূল ফোকাস অর্থনৈতিক বিনিয়োগ ও পারমাণবিক প্রযুক্তি সহযোগিতা হতে পারে। সৌদি আরব বর্তমানে তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করছে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে। সৌদি বিশ্লেষক আহমেদ বুশুকির মতে, সম্ভবত ট্রাম্পের কথিত বড় ঘোষণা মূলত এই অর্থনৈতিক উদ্যোগ নিয়েই। ট্রাম্প নিজেই মার্কিন জনগণকে স্টক কেনার পরামর্শ দেন, যা এই ঘোষণার ইঙ্গিত হতে পারে। তবে সাবেক গালফ কূটনীতিক আহমেদ আল ইব্রাহিম এই দাবির সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন বিষয়ে কোনো বড় ঘোষণা হলে মিশর ও জর্ডানকে আমন্ত্রণ জানানো হতো, যাদের উপস্থিতি এখানে অনুপস্থিত। বরং তার মতে 2017 সালের মতো এবারও বড় অর্থনৈতিক ও সামরিক চুক্তি হবে।